সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ক্ষমতা ছাড়ার আগে ব্যাপক লুটপাট ইউনূসের, 6 মাসের সরকারের ঋণ 60,000 কোটি টাকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সীমান্তে জোড়া চাপে ইউনূস, আরাকান আর্মির অ্যাকশনে বিপদের কোলে বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইউনূসের পাতানো নির্বাচন, ভোটার দর্শক, রাজনীতি নিয়ন্ত্রিত নির্বাচন নয়, ক্ষমতা ভাগাভাগির নগ্ন নাটক চলছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইউনূস আমেরিকার পরিকল্পনায় ক্ষমতার দ্বারপ্রান্তে জামাত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিএনপির সমালোচনায় ফুটে উঠছে ইউনূসের সাথে অন্তর্দ্বন্দ্বের চিত্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ক্ষমতা ছাড়ার পূর্ব মুহূর্তে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের দুর্নীতি ও লুটপাটের এক চরম মহোৎসবে মেতে উঠেছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের বিভিন্ন স্তরে অনিয়ম ও অসংলগ্ন ব্যয়ের কারণে সৃষ্ট আর্থিক ঘাটতি মেটাতে সরকার এখন বেপরোয়াভাবে ব্যাংক ঋণের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। একদিকে সরকারের উচ্চ পর্যায় থেকে দেশের রিজার্ভ পরিস্থিতি ও ব্যাংকিং খাত স্বাভাবিক রয়েছে বলে প্রচার করা হচ্ছে, অন্যদিকে পর্দার আড়ালে ব্যাংক থেকে বিপুল অঙ্কের টাকা সরিয়ে নেওয়া হচ্ছে, যা দেশের সাধারণ মানুষের মাঝে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান এই ভয়াবহ চিত্রটি সামনে এনেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী 2025-26 অর্থবছরে প্রথম 6 মাসেই সরকারের ব্যাংক ব্যবস্থা থেকে নিট ঋণ নিয়েছে 59,756 কোটি টাকা। অর্থাৎ বছরের অর্ধেক পার হতেই সরকারের পুরো অর্থ বছরের জন্য নির্ধারিত ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রার 57.45% অর্থ খরচ করে ফেলেছে। উল্লেখ্য যে চলতি অর্থ বছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের মোট ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল 1,04,000 কোটি টাকা। যেভাবে ঋণের বোঝা বাড়ছে তাতে অর্থ বছর শেষ হওয়ার অনেক আগেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমান দেশের ব্যাংকিং খাত থেকে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে 6,10,661 কোটি টাকা। সংশ্লিষ্ট আর্থিক বিশ্লেষকদের মতে সরকার একদিকে ক্রুশ্র সাধনের কথা, অন্যদিকে তলে তলে লুটপাট ও ব্যয় মেটাতে সাধারণ মানুষের আমানতের টাকার হাত দিচ্ছে। ব্যাংকগুলোতে এখন চরম তারল্য সংকট দেখা দিয়েছে, যার ফলে বেসরকারি খাত বা সাধারণ উদ্যোক্তারা ঋণ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারের এই আর্থিক অব্যবস্থাপনা এবং ফাঁকা বুলির আড়ালে সম্পদ পাচার ও লুটপাটের যে চিত্র ফুটে উঠেছে তা দেশের অর্থনীতিকে এক দীর্ঘমেয়াদী ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এদিকে সীমান্ত শান্ত থাকবে বলে আশ্বাস দিয়েছিল ইউনূস সরকার। একসময় মনে হয়েছিল তিনি তার আশ্বাস পালন করতে সক্ষম হবেন, বিজেপিকে অতিরিক্ত অস্থির হতে হবে না। এখন অনেকের মনে হচ্ছে ইউনূস সরকারের এই আশ্বাসও ছিল ফাঁকা আওয়াজ। যে মানুষ দেশ শাসন করতে চূড়ান্ত ব্যর্থ, তার শাসনামলে সীমান্ত কি করে শান্ত থাকবে? মায়ানমারে চলছে গৃহযুদ্ধ, যার প্রভাব পড়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে। এই মুহূর্তে সব থেকে অনিরাপদ সীমান্ত হলো বাংলাদেশ মায়ানমার সীমান্ত। সীমান্ত বাণিজ্যের অন্যতম কেন্দ্র টেকনাফ স্থলবন্দর গত 6 মাস ধরে কার্যত অচল। নাফ নদের মায়ানমার অংশে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দাপট রয়েছে। এ কারণে 400 থেকে 500 কোটি টাকা হারাচ্ছে সরকার। বন্দরের সরাসরি ক্ষতির পরিমাণ প্রায় 3 কোটি টাকা। কর্মহীন 10,000-এর বেশি মানুষ। এর জন্য দায়ী করা হচ্ছে তদারকি সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে। বলা হচ্ছে এই আরাকান আর্মিকে কোলে তুলে নিজের হাতে দুধ আর কলা খাইয়েছিলেন খলিলুর। এখন তার মাসুলে এই সীমান্তে থাকা বাংলাদেশিদের ভোগ করতে হচ্ছে। মায়ানমার রাখাইন রাজ্যের প্রায় 270 কিলোমিটার সীমান্ত এলাকা বর্তমান আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এর ফলে নাফ নদীর মিয়ানমার অংশে নৌযান চলাচল নিয়ন্ত্রণ করছে গোষ্ঠীটি। কমিশন না পাওয়াকে কেন্দ্র করে আরাকান আর্মির বাধার মুখে মিয়ানমারের জান্তা সরকার সীমান্তে বাণিজ্য কার্যত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এতে ক্ষতির মুখে পড়েছেন শতাধিক আমদানি ও রপ্তানিকারকও। মায়ানমার থেকে টেকনাফ স্থল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। এর ফলে বন্দরের লোকসান হচ্ছে 30 লক্ষ টাকা। কর্তৃপক্ষ জানিয়েছে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে 15 কোটি টাকা।
এদিকে বর্তমান বাস্তবতায় নির্বাচন আর গণতন্ত্রের কোনো উপাদান বহন করে না, এটি এখন ক্ষমতা ভাগাভাগির একটি পরিকল্পিত ও নিয়ন্ত্রিত নাটক। ভোটের নামে যে প্রহসন মঞ্চস্থ করা হচ্ছে তাতে জনগণের রায় নেওয়ার জন্য নয়, বরং আগেই ঠিক করা রাজনৈতিক সমঝোতাকে বৈধতা দেওয়ার একটি কৌশল মাত্র। ইউনূস সরকারের অধীনে এই নির্বাচন জনগণের ইচ্ছার প্রতিফলন নয়, এটি ক্ষমতার অঙ্ক কষে সাজানো একটি পাতানো আয়োজন। বিএনপি, জামাত ও এনসিপির মধ্যে সমঝোতার আলোচনা এই নাটকের পর্দা পুরোপুরি সরিয়ে দিয়েছে। রাজনৈতিক অঙ্গনে স্পষ্টভাবে বলা হচ্ছে আগেই আসন ভাগাভাগির শখ চূড়ান্ত, যেখানে বিএনপি জোট পাবে 180টি, জামাত জোট পাবে 120টি। যদি ক্ষমতার ভাগ আগে থেকেই নির্ধারিত থাকে তাহলে নির্বাচন আয়োজনের প্রয়োজনই বা কী? ভোট হোক বা না হোক, ফলাফল যখন একই তখন জনগণের ভোটাধিকার একটি নির্মম উপহাসে পরিণত হয়। এই ব্যবস্থায় ভোটার আর নাগরিক নয়, সে শুধুই একজন দর্শক। তার কাজ ব্যালট বাক্সে কাগজ ফেলা, কিন্তু তার মতামতের কোনো মূল্য নেই। নির্বাচন নামক যে প্রক্রিয়াটি জনগণের ক্ষমতার প্রতীক ছিল সেটিকে সচেতনভাবে খালি খোলসে পরিণত করা হয়েছে। এটি গণতন্ত্র নয়, এটি ক্ষমতা পুনর্বন্টনের একটি নিয়ন্ত্রিত স্কিম। এদিকে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও আমেরিকার পরিকল্পনায় ক্ষমতায় আসার দ্বারপ্রান্তে রয়েছে দেশবিরোধী দল জামাত। এই পরিকল্পনা অনুযায়ী এরই মধ্যে বিএনপিকে ফাঁদে ফেলেছে ইউনূস। সেই সঙ্গে ভুয়া জরিপ দেখিয়ে জামাতকে জনপ্রিয় দল হিসেবে দেখানোর একটি চক্রান্ত চলছে। নির্বাচনের আগে বিএনপির অন্তর্কোন্দল বাড়ছে, এর জেরে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে। পাশাপাশি দলটির বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি ও মব তৈরি করার অভিযোগও রয়েছে। এতে মানুষের কাছে বিএনপির অবস্থান আরও দুর্বল হচ্ছে। ওসমান হাদী সহ বিভিন্ন হত্যাকাণ্ডে এসেছে বিএনপি নেতাদের নাম। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছে। গত কয়েক মাস তার বিরুদ্ধে থাকা আওয়ামী লীগ আমলের অসংখ্য মামলা, বিশেষ করে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার মতো বড় অভিযোগগুলো থেকে আদালত তাকে খালাস দিয়েছে। আদালত এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে চিহ্নিত করায় তার উপর থেকে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা বোঝা নেমে গেছে। আমেরিকা জামাতকে চায় যাতে তারা জঙ্গিবাদের কথা বলে সহজে বাংলাদেশকে কবজায় নিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগের পেছনে চীন একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে যেন তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির পক্ষে থাকে। এটি যুক্তরাষ্ট্রের একটি বিস্তৃত কৌশল, যার লক্ষ্য হচ্ছে পুরো অঞ্চল জুড়ে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করে চীনের প্রভাব মোকাবেলা করা। ইউনূসের অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী একটি নীল নকশার অংশ, যার লক্ষ্য দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের আধিপত্য বিস্তার। আর জামাত আসলে এই কাজটি আমেরিকার জন্য আরও সহজ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে মাত্র 1.5 বছর আগের কথা, 2024 সালে জুলাইয়ে যখন সারা দেশ জুড়ে পরিকল্পিত দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছিল, তখন বিএনপি ছিল সেই ষড়যন্ত্রের প্রধান শরিক। কিন্তু আজ সেই বিএনপি তাদের নিজেদের বানানো সরকারকে ব্যর্থ বলে সমালোচনা করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্য এই অন্তর্দ্বন্দ্বেরই প্রমাণ। সোমবার ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সামনে বিএনপি মহাসচিব যখন বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, সরকার অস্ত্র উদ্ধার করতে পারেনি, তখন এটা ভুলে যাওয়া মুশকিল যে এই পরিস্থিতি তৈরিতে তারা নিজেরাই অংশীদার ছিল। জুলাইয়ে যে অস্ত্র বিতরণ হয়েছিল, যে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছিল, সে এমনি হয়েছিল নাকি সুপরিকল্পিত ছিল? ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকার গঠনের পেছনে আন্তর্জাতিক স্বার্থের খেলা যেমন স্পষ্ট, দেশীয় রাজনৈতিক দলগুলোর হীন উচ্চাকাঙ্ক্ষা প্রকট।